প্রাথমিকের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী। প্রতি বছর একটি করে গাছ রোপণের আহ্বান। চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে আজকের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে লং মার্চের ঘোষণা। নামছে বন্যার পানি, স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। কালিয়াকৈর ও আশুলিয়া জলাবদ্ধতা, গাজীপুরেও ভোগান্তি। জুলাই শহীদদের পরিচয় শনাক্ত এবং হত্যাকারীদের বিচার হবে, ছাড় পাবে না কেউ, বললেন চিফ প্রসিকিউটর। নরসিংদীতে পারিবারিক বিরোধে 2 মাসের শিশুর পা মুচড়ে দিলেন আপন চাচি। থানায় মামলা, গ্রেপ্তার 2। বিরোধীদের বিক্ষোভে উত্তাল ইসরায়েলের পার্লামেন্ট, ধিক্কার দিয়ে স্লোগান, বেরিয়ে গেলেন নেতানিয়াহু। স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনের সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবলস। সংবাদ শিরোনাম। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। উদ্বোধন করেন দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন উদ্ভাবনও পরিদর্শন করেন। দেশকে পরিচ্ছন্ন ও পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন সরকার প্রধান। একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুস শিক্ষা থাকে, তাহলেই আমরা একটি শক্তিশালী, সুন্দর, ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো ধীরে ধীরে নিজেদেরকে। আমরা আগামী দিনের সিলেবাসগুলোর মধ্যে আমাদের বিভিন্ন সামাজিক বলেন, ধর্মীয় বলেন, যে এথিক্স বা ভ্যালুসগুলো আছে, পারিবারিক ভ্যালুস বলেন, সামাজিক ভ্যালুস বলেন, ধর্মীয় ভ্যালুস বলেন, এইগুলোকে আমরা ইনক্লুড করতে চাই। আজকে যে সকল প্রাইমারি স্কুলের শিক্ষক উপস্থিত আছেন, আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশের সকল প্রাইমারি স্কুলের শিক্ষকদের কাছে আমি সহযোগিতা চাইবো যে আসুন আমরা আমাদের বাচ্চাদের মনগুলোতে, সরল মনগুলোর ভিতরে আমরা এই ভ্যালুসগুলো, পারিবারিক সামাজিক যে ভ্যালুসগুলো আছে আমাদের, এই ভ্যালুসগুলোকে আমরা তাদের মনের মধ্যে আস্তে আস্তে দিই। চট্টগ্রাম ছাড়া দেশের বাকি সব বোর্ডে আজকের এইচএসসি এবং সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আজও বিক্ষোভ কর্মসূচি রয়েছে শিক্ষার্থীদের। 8টি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষ হয়েছে। মঙ্গলবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বৃষ্টি বাদলে সবাই আসতে কষ্ট হয়েছে, অনেক মানুষের পানি উঠে গেছে, অনেক এলাকায় আসতে অনেক কষ্ট হয়েছে। তো ওনার উচিত ছিল ওই এক্সামগুলো অন্তত পেছানো। আমাদের সমস্যাগুলো বিবেচনা করে যেন উনি একটা যুক্তিগত সিদ্ধান্ত নেয়, যাতে আমাদের জন্য সেটা কল্যাণকর হয়। সোজাসুজি বলবো যে সে আসলে একটা খামখেয়ালি একটা মানুষ, তার ঘাড়ের রক্তেরা আছে, কারণ সে বাচ্চাদের কথা কিন্তু চিন্তা করে না। কতদিন ব্যস্ত করে রাখা, তারপর প্রশ্ন আবার নতুন করে তৈরি করুক, নাহলে যে পরীক্ষা হচ্ছে ওদের ভালো হচ্ছে না পরীক্ষা। চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। তবে এখনও অনেক এলাকায় ফিরতে পারছেন না হাজারো মানুষ। আর যারা ফিরেছেন তাদের ঘরে নেই থাকার মতো পরিবেশ, নেই রান্নার ব্যবস্থা। বেশি দুর্ভোগে রয়েছে শিশু আর বয়স্করা। বিশুদ্ধ পানির সংকটে বাড়ছে পানিবাহিত রোগের শঙ্কাও। অনেক এলাকায় এখনও নষ্ট টিউবওয়েল, অচল স্যানিটেশন ব্যবস্থা। কৃষকের জমিতে এখন সবুজ ধানের বদলে কাদার স্তূপ। দিনমজুরের হাতেও কাজ নেই, ত্রাণও অপ্রতুল। এখানে মাটির গছ যা আছে, আমার মনে হয় একটা মাটি করে হারা নাই, সব পড়ে গেছে। বসবাস অযোগ্য বাড়িঘর বাজে বেগুন সব নষ্ট হয়ে গিয়ে আয়া বাজে গালা গালা পানি মিজে না ছিঁড়ে ছিঁড়ে হনবাতা বার্মিক কাজ সরল। দর্শক, বন্যার ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হবে সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, জানাবেন চট্টগ্রামের বন্যা কবলিত এলাকাগুলোর কেমন চিত্র আপনি দেখছেন এবং একই সাথে ত্রাণ বিতরণের সংগঠন কিংবা প্রশাসন এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নিয়েছে কিনা? নাফিসা, আপনি যথার্থই বলছেন। ত্রাণ বিতরণ করা হচ্ছে, বিভিন্ন সংগঠন এবং কি ব্যক্তিগতভাবেও কিন্তু ত্রাণ দেওয়া হচ্ছে। তবে পানি নামতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন এখানে ঘরগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, দোকানপাট পানির নিচে
তলিয়ে গিয়েছিল, এমনকি সড়কের উপরেও যে আমি বাঁশখালীতে আছি, বাঁশখালীতে এই সড়কের উপরেও কিন্তু হাঁটু কোমর পানি ছিল। তাহলে বুঝতে পারছেন কেমন ভয়াবহতা হয়েছিল। কিন্তু এখন ঘর থেকে পানি নেমেছে, তবে এখনো পর্যন্ত কোনো কোনো জায়গায় পানি আছে। তবে পানিবন্দী মানুষ যারা ছিল তারা কিন্তু ঘরে ফিরেছে অনেকে, আবার আশ্রয়কেন্দ্রে এখন কেউ নেই। তবে হাহাকার দেখা যাচ্ছে ত্রাণের জন্যে, যেহেতু পানিবন্দী মানুষ ছিল অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক বেশি সেভাবে ত্রাণ সামগ্রী সেভাবে আসছে না বলে তারা মনে করছেন। এমনকি যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, সবচেয়ে বেশি ঘরবাড়ি বিধ্বস্ত আমরা বাঁশখালীতে আমরা ঘুরে যেমনটা দেখেছি, মাটির ঘর বলতে কোনো ঘরে কিন্তু আসলে নেই বাঁশখালীতে, একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে। তবে যারা ঘর বিধ্বস্ত হয়েছে তারা কিন্তু ঘর নির্মাণ করতে কিন্তু তাদের সেই সক্ষমতা নেই। তার কারণে কিন্তু আর্থিক সহায়তাটা দরকার। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় চাল দেওয়া হচ্ছে সরকারিভাবে, আবার এর আগে শুকনো খাবার দেওয়া হয়েছিল। আবার বিভিন্ন সংগঠন যারা আছে তারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে তারা ছুটছেন বানবাসীদের জন্য। তবে ফসলের জমি থেকে শুরু করে মাছের ঘের থেকে শুরু করে কোনো কিছু কিন্তু আসলে নেই, একেবারে বন্যার পানিতে বিলীন হয়ে গেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে নাফিসার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। টানা বর্ষণ এবং অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে আশুলিয়া শ্রীপুর এবং কালিয়াকৈর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানির নিচে রয়েছে সড়ক, ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান। আশুলিয়া শ্রীপুরে হাসান কলোনি সহ আশেপাশের এলাকায় এখনও হাঁটু সমান পানি ঢুকে পড়েছে ঘরবাড়িতেও। অনেক এলাকায় চলাচলের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে নৌকা কিংবা অস্থায়ী ভেলা। এদিকে কালিয়াকৈরের কিছু এলাকা থেকে পানি নেমে যাওয়ায় ক্ষতচিহ্ন ভেসে উঠছে, দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এতে বাড়ছে চর্মরোগ এবং পানিবাহিত রোগও। টানা ভারী বর্ষণে আশুলিয়া এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, এবং এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। যুক্ত হব সহকর্মী নাজমুল হুদার সঙ্গে। নাজমুল, জানাবেন সাভারে জনদুর্ভোগের কি চিত্র আপনি দেখছেন? নাফিজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে যে আশুলিয়া শ্রীপুর হাসান কলোনি এলাকায় যেটা আপনাদের যদি একটু দেখায়, যে ভারী বর্ষণে কয়েকদিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে, এবং তলিয়ে যাওয়ার কারণে এখানকার যে একমাত্র যে সড়ক, সেই সড়কে কিন্তু এখন নৌকা চলছে, এবং সেই সড়কে আপনার যদি দেখায় যে নৌকা দিয়ে এভাবেই আসলে মানুষ যাতায়াত করছেন, এবং আশেপাশে যে ঘর বাড়ি দোকানপাট সব কিন্তু এখন পানির নিচে, এবং এখানকার মানুষ কিন্তু মানবতায় জীবনযাপন করছে। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে সরকারের পক্ষ থেকে যে এই এলাকায় নিম্ন আয়ের যে মানুষ, তাদের যে খাবারের যে সংকট এবং খাবার স্যালাইন পানি, বিশুদ্ধ পানি, সেগুলো কিন্তু পুরোপুরি এখন সংকট, এবং ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে এখানকার, এবং কলেরা ডায়রিয়া আক্রান্ত হচ্ছে এখানকার, এবং এছাড়াও কিন্তু পানিবাহী রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। এবং আমরা সকাল থেকে দেখেছি যারা পরীক্ষার্থী, এবং তারা কিন্তু স্কুলের ড্রেস পরে কিন্তু তারা অনেকেই আবার নৌকা কিন্তু ডুবে গেছে, এই ছোট ছোট ডিঙ্গি নৌকা, সেগুলো কিন্তু আসলে ঝুঁকি নিয়েই আসলে চলতে হচ্ছে। বুক সমান পানির মধ্যে কিন্তু তাদেরকে চলাচল করতে হচ্ছে। এবং আমরা দেখেছি যে এখানকার যে পর্যাপ্ত পরিমাণ যে খাদ্য বা এই ধরনের কোনো আসলে সরকারি সহযোগিতা এখন পর্যন্ত আসেনি, এবং এখানকার মানুষেরা আসলে স্থানীয়রাও বলছেন যে সরকারের পক্ষ থেকে যদি তাদেরকে শুকনা খাবারের ব্যবস্থা করা হতো, তাহলে হয়তো এখানকার কয়েক হাজার মানুষের যে পানিবন্দী মানুষের কিছুটা হলেও উপকার হতো। এবং তারা কিন্তু কয়েকদিন ধরে রান্না করছেন, এবং খোলা আকাশের নিচেই তাঁবু টানিয়ে কিন্তু সেখানে তাদেরকে থাকতে দেখা গেছে। এবং আমরা দেখেছি যে তাদের চুলা জ্বলছে না কয়দিন ধরে, এবং পানির ভিতরেই কিন্তু তারা মাচায় চৌকি পেতে কিন্তু তাদেরকে থাকতে হচ্ছে। এতে একদিকে ময়লা পানি, অন্যদিকে আসলে মশার কামড়ে আক্রান্ত হচ্ছে। এই ছিল নাফিজা আমার কাছে সাভারের আশুলিয়ার হাসান কলোনির পানির ডুবে যাওয়ার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, ধন্যবাদ আপনাকে। গাজীপুরের কালিয়াকৈর এলাকায় পানি নেমে গেলেও নতুন করে ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। রাস্তায় ময়লা আবর্জনা পড়ে থাকায় বিপাকে পড়েছেন তারা। পানিবাহিত এবং চর্মরোগের শঙ্কায়ও রয়েছেন। পৌরসভা থেকে এখনও এসব বর্জ্য নিষ্কাশনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। সহকর্মী সজীব হোসেনের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে।
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার জলাবদ্ধ এলাকার পানি নেমে যাওয়ায় স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। সড়ক জুড়ে কাদা আর জমে আছে প্লাস্টিক বর্জ্য, ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে পানিবাহিত ও চর্মরোগের ঝুঁকি। জলাবদ্ধতার পানি নেমে যাওয়ায় বাড়িঘর, আসবাবপত্র পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন এলাকাবাসী। পৌর কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় হতাশ তারা। এমন অবস্থায় এমন কেউ নাই যে ক্ষতিগ্রস্ত হয় নাই। প্রত্যেকের বাড়ি বাড়ি পানি উঠছে, দোকানদারদের অনেক মালামাল নষ্ট হয়ে গেছে। 2-3 ঘন্টার বৃষ্টিতে হইলেই বাড়িঘর দোতলায় যায় বা ঘরের ভিতরে এক কোমর পানি হয়। আমরা দোকানে থেকে দোকানদারি করে পাইতেছি না। এই পানিগুলা মনে করেন যে আমাদের শরীরে গিয়া ঘাও পচরা হয়ে গেছে। ড্রেনের সমস্যা এবং রাস্তার সমস্যা, এটা বারবার বলার পরে এটা আমাদের সমাধান হয় না। অবশ্য পৌরসভার কর্মকর্তারা বলছেন সড়ক পরিষ্কারে নামানো হয়েছে কর্মী। সকাল থেকে কাজ করতেছে, ওরা করবে। এখন আবার সবাই আজকে এক্সট্রা সবাইকে রাখা হয়েছে। দুপুরে সবাইকে বলছে যে দরকার হলে অফিস থেকে লাঞ্চের ব্যবস্থা করে আর বিকেল আবার কাজ। দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, রাস্তার সংস্কার এবং নিয়মিত বর্জ্য অপসারণের মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বর্ষা এলেই ঢাকায় সমন্বয়হীনতার চিত্র স্পষ্ট হয়, মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তিনি বলেন, সমস্যা দীর্ঘকালের পুঞ্জীভূত। রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক সেমিনারে তিনি এই কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বুড়িগঙ্গা এবং তুরাগ নদী বাঁচাতে না পারলে ঢাকাকে বাঁচানো সম্ভব নয়। আর সেই লক্ষ্যে বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীকে ঠিক করার চেষ্টা করছে সরকার। এই কাজে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। সিটি কর্পোরেশনগুলোকে একটা গভর্নমেন্টে পরিণত করতে না পারি, সরকার হবে সে, এবং সেই নিয়ন্ত্রণ করবে অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে যেগুলো ঢাকা শহরের জন্য প্রয়োজন। তা না হলে এই সমস্যার সমাধান সহজে হবে না। আমরা এটাকে নিয়ে সিরিয়াসলি চিন্তা করছি। জুলাই গণ অভ্যুত্থানে 1400 শহীদের পরিচয় শনাক্ত এবং হত্যাকারীদের বিচার করা হবে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আরও জানান, গণহত্যার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না, আর তারা যতই প্রভাবশালী হোক না কেন প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। রাজধানীর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। যে কোনো প্রয়োজনে প্রসিকিউশন বিভাগের সঙ্গে যোগাযোগের আহ্বানও জানান চিফ প্রসিকিউটর। কোনো অপরাধী যাতে পার পেয়ে না যায়, আমরা সেইভাবে আমরা কাজ করছি। আমরা আপনাদের মাধ্যমে আমরা জাতিকে প্রতিশ্রুতি দিতে চাই যে এই গণহত্যার সাথে যারা জড়িত, রাষ্ট্রের যত বড় ব্যক্তি হোক, রাষ্ট্রযন্ত্র যারাই জড়িত থাকুক, আমরা আমাদের ইনভেস্টিগেশন, আমাদের প্রসিকিউশন টিম এই প্রত্যেকটির বিচার ইনশাআল্লাহ আমরা বাংলার মাটিতে নিশ্চিত করব। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানিয়েছে জুলাইয়ে নিহতদের পরিবারের লোকজন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সুশীল ফোরাম আয়োজিত শহীদ আবু সাইদ হত্যা এবং জুলাই যুদ্ধে শহীদদের স্মরণে আলোচনা সভায় এই দাবি জানান তিনি। অভিযোগ করেন, 2 বছর পেরিয়ে গেলেও এখনও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের হত্যাকাণ্ডের বিচার সম্পূর্ণ হয়নি। আবু সাইদের বিচার যদি নিশ্চিত না হয়, তাহলে এই বাংলাদেশে হয়তো বা মানুষ ন্যায় বিচারে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, এটা মনে হয় না। এই বিচারের জন্য এখন রাস্তায় রাস্তায় ভিক্ষুক যেভাবে বসে থাকে, তার চাইতেও আমাদের এখন খারাপ অবস্থা। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় 17 বছর আগে পিরোজপুরের কলেজ ছাত্রী ঝর্ণা রানীকে হত্যা মামলায় আসামি লিটন মণ্ডলের ফাঁসির রায় বাতিল করে খালাস দিয়েছে হাইকোর্ট। সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আসামিকে খালাস দেয় আদালত। বুধবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান নেতৃত্বাধীন নারী ও শিশু নির্যাতন মামলার জন্য গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই রায় দেন। এর আগে 2019 সালের 27 জুন লিটন মণ্ডলের ফাঁসির আদেশ দেয় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। 2009 সালের 14 মে ঝর্ণাকে অপহরণের অভিযোগ ওঠে লিটনের বিরুদ্ধে। নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে 2 মাস বয়সী শিশুর পা মুচড়ে দিয়েছে তারই আপন চাচি। এমন নিষ্ঠুর মর্মান্তিক আচরণের ভিডিও সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। এই ঘটনায় পরিবার অভিযোগ করতে না চাইলেও 3 জনকে আসামি করে মামলা দায়ের করেছেন উপজেলা প্রবেশন অফিসার। মামলার পর চাচি লতা বেগম ধরাছোঁয়ার বাইরে থাকলেও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হৃদয় খানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত।
সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায় 2 মাসের ঘুমন্ত শিশু রিজিককে রেখে মা ওয়াশরুমে গেলে শিশুটির পা মুচড়ে দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছেন তার আপন চাচি লতা বেগম। নরসিংদীর আমদিয়া ইউনিয়নের এই নিষ্ঠুর ঘটনা ছড়িয়ে পড়ার পর থেকে সমালোচনার ঝড় বইছে দেশ জুড়ে। একান্নবর্তী পরিবার হওয়ায় অভিযোগ করতে নারাজ শিশুটির বাবা মা। পরিবারের দাবি, ঘটনা ঘটলেও শিশুর পা ভাঙেনি, পারিবারিকভাবে বিষয়টি মিটমাট হয়ে গেছে। আমার বাচ্চার কোনো পা কোনো কিছু ভাঙে নাই, আমার বাচ্চা পুরোপুরি সুস্থ আছে। কিন্তু আরেকটা ব্যাপারে যেটা ওই যে পা যে মোচড়া দিচ্ছে আপনার ভিডিও যেটা দেখছেন, আসলে এটা কে বা কারা করলো এই বিষয়ে আমরা জানি না। তবে মাসুম শিশুর উপর নিষ্ঠুর আচরণ মেনে নিতে পারছেন না এলাকাবাসী। দোষীদের শাস্তির দাবি তাদের। একটা মহিলা ভাই গিয়া 2 বার করে আমার ফার্ম মধ্যে মুসুন দিছে, মুসুন আবার কাছে দৌড়াই পড়ছে, আবার গেছে। বাচ্চারা এরকম করার কথা না, বাচ্চারা এরকম করার কথা না। এদিকে পরিবারের নানা নাটকীয়তার মাঝেও মঙ্গলবার রাতে নিজ দায়িত্বে স্থানীয় উপজেলা প্রবেশন অফিসার বাদী হয়ে লতা বেগম সহ 3 জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ বলছে মোবাইল জব্দ সহ লতার বাবা ও স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্তকেও গ্রেপ্তারে অভিযান চলছে। ওই মোবাইলটা আমরা জব্দ করছি, মোবাইলটা আমরা দেখতেছি, মোবাইলটা দেখার পর আমরা বিস্তারিত বলতে পারবো। জিজ্ঞাসাবাদের জন্য ওর বড় ভাইকে আমরা নিয়ে গেলাম, অভিযোগ সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। শিশুর উপর অমানবিক আচরণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ব্যাংক থেকে মাসে 3 বারের বেশি টাকা তুলতে গুনতে হবে মাসুল। নিষ্ক্রিয় অ্যাকাউন্ট চালু করতেও দিতে হবে ফি। আর এছাড়া ঋণ প্রক্রিয়াকরণ, এলসি খোলা সহ বিভিন্ন সেবায় বাড়তে পারে চার্জ। গ্রাহক সেবায় বাড়তি টাকা আদায়ের এমন প্রস্তাব দিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংগঠন এবিবি। আর এতে উদ্বিগ্ন সাধারণ গ্রাহকরা। বিশ্লেষকরা বলছেন, এই প্রস্তাব যদি বাস্তবায়িত হয় তাহলে ব্যাংক ব্যবস্থা থেকে সাধারণ গ্রাহকরা মুখ ফিরিয়ে নিতে পারে। তবে অযৌক্তিক ব্যয় বাড়ে এমন প্রস্তাবে সায় দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক। আবি আব্দুল্লাহর রিপোর্ট। বর্তমানে একজন গ্রাহক যত খুশি ততবার তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন, কিন্তু সেই সুযোগ সীমিত করতে চায় বাণিজ্যিক ব্যাংকগুলো। ব্যাংকের কাউন্টার থেকে মাসে 3 বারের বেশি টাকা উত্তোলনে 100 থেকে 300 টাকা পর্যন্ত চার্জ বসাতে চায় এবিবি। নিষ্ক্রিয় অ্যাকাউন্ট চালু করতে নিতে চায় 500 টাকা। বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া প্রস্তাব বাস্তবায়িত হলে ঋণ প্রক্রিয়াকরণ, পুনঃতফসিল ও আগাম ঋণ পরিশোধের ফি হবে 4 গুণ। এলসি সংশোধন ফি দ্বিগুণ বেড়ে হবে 1,500 টাকা। পে অর্ডার ইস্যু করতে গুনতে হবে 500 টাকা। এছাড়া চেক রিটার্ন, স্টপ পেমেন্ট, ব্যাংক গ্যারান্টি কমিশন সহ 14টি সেবায় অস্বাভাবিক হারে বাড়বে সার্ভিস চার্জ। এটা কিন্তু নর্মাল প্র্যাকটিস ইন্টারন্যাশনালি। এখন তুমি বলতেছো এটা বিজনেস হাউসের জন্য এটা কি বেশি হয়ে যাবে? হ্যাঁ, যদি ইন্টারেস্ট রেট হাইয়ে থাকে আর এটা যদি চার্জ এক্সট্রা হয় তাহলে কিন্তু প্রবলেম। ব্যাংকের এমন অতিরিক্ত মাসুলের প্রস্তাবে অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে সাধারণ আমানতকারীদের মাঝে। যে সেবাগুলো দিচ্ছে এরা তো লাভ বা বেনিফিট যেগুলো সেগুলো তো কাটেই দিচ্ছে, এখন যদি আরো সেটা বেশি করে তাহলে গ্রাহকদের উপর একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। অল্প আমানত যাদের কোনো কারণে 3 বার তোলা লাগলে 5 বার তোলা লাগলে তাদের যদি খরচ হয় তাহলে এটা তো তাদের জন্য অবশ্যই বাড়তি চাপ। ব্যাংকিং চার্জ বৃদ্ধি সীমিত আয়ের গ্রাহকদের উপর বাড়তি চাপ তৈরি করবে, ব্যাংকিং সেবায় কমবে আগ্রহ, বলছেন বিশ্লেষকরা। শিডিউল অফ চার্জেস এর যে প্রস্তাবনা এটা খুবই বেশি এবং এখানে ব্যাংকিং সেবার যে গণ্ডি এটা আসলে সীমিত হবে। আর তবে ব্যাংকগুলোর এমন প্রস্তাবে আপাতত সায় দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক। মুখপাত্র বলছেন, গ্রাহকদের উপর অযৌক্তিক চাপ তৈরি হয় এমন সিদ্ধান্ত নিবে না তারা। সময় যদি ব্যাংকগুলো গ্রাহকদের উপর বাড়তি বিভিন্ন ধরনের ফি বা চার্জ আরোপ করে, সেটা সাধারণ মানুষকে ব্যাংকের প্রতি একটা অনীহার সৃষ্টি করবে। অবশ্যই বাংলাদেশ ব্যাংক এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কয়েকবার চিন্তা করবে বিষয়। পরিচালন ব্যয় সমন্বয়ের নামে আমানতকারীদের উপর যেন বাড়তি চাপ না আসে, কেন্দ্রীয় ব্যাংকের চূড়ান্ত নীতিমালায় সেই সুরক্ষা চান গ্রাহকরা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। বিরোধী এমপিদের হট্টগোল এবং স্লোগানের মুখে ইসরায়েলি পার্লামেন্ট থেকে বেরিয়ে গেলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
হট্টগোলের শুরু একটি আইন পাশ করা নিয়ে, যেখানে বলা হয় ইহুদি যুবকদের সশস্ত্র বাহিনীতে যুক্ত হওয়া বাধ্যতামূলক নয়। চূড়ান্ত ভোটাভুটির আগে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রবেশ করেন নেতানিয়াহু, আর তখন বিরোধী এমপিরা ক্ষোভে ফেটে পড়েন। এক পর্যায়ে পার্লামেন্ট থেকে বেরিয়ে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী। পরে অবশ্য তার অনুপস্থিতিতেই বিলটি 58-54 ভোটে পাশ হয়। ইরানের বন্দরগুলিতে ফের নৌ অবরোধ শুরু মার্কিন সামরিক বাহিনীর, আর সেই সঙ্গে চলছে হামলা। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন সামরিক অভিযান চলবে। চুক্তিতে অগ্রগতি না হলে আগামী সপ্তাহেই লক্ষ্যবস্তু করা হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সেতুগুলোকে। যুক্তরাষ্ট্রের হুমকিকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। মুহুর্মুহু হামলায় কাঁপছে ইরান। যুদ্ধবিরতি ও পারমাণবিক ইস্যুতে আলোচনার মাঝেই দেশটিতে আকস্মিক হামলা শুরু করে মার্কিন সামরিক বাহিনী। বুধবার রাতেও তেহরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর এলাকা কেঁপে ওঠে বিমান হামলায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের তথ্য অনুযায়ী ইরানের সামরিক সক্ষমতা কমানোই এ অভিযানের একমাত্র লক্ষ্য। এর মধ্যেই ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান সামরিক অভিযান চলবে। চুক্তিতে অগ্রগতি না হলে আগামী সপ্তাহে লক্ষ্যবস্তু করা হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলোকে। খুবই খারাপ হতে চলেছে। শেষ পর্যন্ত আমরা লক্ষ্যমাত্রা পূরণ করবই। নতুন হামলা প্রতিরোধ করার মতো শক্তি ইরানের নেই। সেই সঙ্গে ইরানের বন্দরগুলিতে ফের নৌ অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। যদিও 24 ঘন্টা না পেরোতেই হরমুজ প্রণালীর উপর শুল্ক আরোপের ঘোষণা প্রত্যাহারও করেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে পদক্ষেপ ইরানের চেয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধচাপই বেশি তুলে ধরছে। মধ্যপ্রাচ্য বিষয়ক সিনিয়র ফেলো এলিয়ট আব্রামসের মতে সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ইরানকে আলোচনায় আনা গেলেও আত্মসমর্পণ করেনি। তাই সংকট সমাধানে তেহরানকে চাপ দিলে তা কাজে আসবে না। এদিকে পাল্টা হামলাও অব্যাহত রেখেছে আইআরজিসি। বুধবার রাতে জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। অভিযান চলে কুয়েত ও বাহরাইনের ঘাঁটি লক্ষ্য করেও। আফরিন মৌ, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। পুরো আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।